প্রচণ্ড কনকনে ঠান্ডায় ভোরবেলা ঘুম থেকে ওঠাটাও কিন্তু একটা পজিটিভ অ্যাক্টিভিটি। আর ভোরবেলা ঘুম থেকে ওঠা যেটা শরীরের পক্ষে এবং সংসারের পক্ষে কিন্তু খুবই ভালো। তো আমরা প্রত্যেকেই যদি একটু ভোর ভোর ঘুম থেকে উঠতে পারি তাহলে অনেকটা সময়ও কিন্তু আমাদের আয়ত্তে চলে আসে। যদিও সময়কে কোনো মূল্যেই বেঁধে রাখা যায় না বা ধরে রাখা যায় না, তবে আমরা যদি সময়ের আগে ভোরে ঘুম থেকে উঠি তাহলে দেখবে কাজগুলোকে সময়ের মধ্যে করে কিন্তু আমরা একটুখানি ফ্রিও থাকতে পারি। নিজের শরীর মানসিকতা সব কিছুই কিন্তু ভালো হয়। আর দেখবি ভোরবেলা ঘুম থেকে উঠলে হাতে যেহেতু অনেকটা সময় থাকে, অনেক এক্সট্রা কাজও কিন্তু সংসারের করে নেওয়া যায়। তো সকলকে নমস্কার জানিয়ে আমি দীপিকা রানাঘাট থেকে আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। ঘুম থেকে উঠেছি ওই 5:30 নাগাদ। ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্মগুলো আমি কমপ্লিট করে ফেলেছি। আর কালকে জানো তো বেশ দিনও অনেকগুলো বাসন ছিল, বাসনপত্র মেজে ঘষে পরিষ্কার করে তারপরে ঘরটুক ঝাড় দিয়ে তারপরে আমি বাইরে বেরিয়েছি। আর যেহেতু এখন তো ঘর মোছা টোছা কিছুই নেই, মিস্ত্রির কাজ চলছে, তোমার দাদাভাই বলেই দিয়েছে আমাকে যে এই কদিন আর ঘর মুছতে হবে না। মিস্ত্রিরা অন্য বড় তো জুতো পরে ঘর দিয়ে যাচ্ছে, কি করব? তোমার দাদাভাই বারবার বলেছে ঘর মুছতে হবে না, শুধু শুধু মুছে বেকার খাটনি করে লাভ নেই, তুমি ঘরটাকে একটু পরপর ঝাড় দিয়ে দিও, ওটাই ঠিক আছে। তো এই কারণে ঘরটা আর মুছি না, এখন ওই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর উঠোনটাকে ঝাড় দিয়ে এখন দেখো দাঁতটা ব্রাশ করতে বেরিয়ে গেছি। তার কারণ বেলা উঠে যাচ্ছে, আবার প্রত্যেককে সকালে টিফিনটা করে দিতে হবে, ওরা খেয়ে খেয়ে যে যার কাজে বেরিয়ে যাবে। শোনা যাবে পড়তে, মেয়ে যাবে পড়তে, সবাইকে সবাইকার মতো করে দিতে হবে, ওরা কিন্তু চলে যাবে পড়তে। আর দেখো বাইরে আজকে কি মিষ্টি রোদ্দুর উঠেছে, আর আমাদের এই পুকুরটা দেখেছো পা ছাড়া একদম নড়ে না, সব সময় পায়ে 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 থাকে। আর কয়েকদিন ধরেই কিন্তু খুব পরিমাণে রোদ উঠছে, মানে ঘুম থেকে উঠেই দেখি আকাশ পুরো পরিষ্কার। আর 7টা বাজলে তো চারিদিকে ঘনঘনে রোদ উঠে যায়, মনে হচ্ছে যেন গরমের দিন, মানে ফাল্গুন মাসের টানটা পড়ে গেছে, এরকম মনে হচ্ছে আর কি। প্রকৃতির কি খেলা, তাই না বলো? প্রকৃতি এই দেখো কয়দিন আগে আমরা ঠান্ডায় একদম জবুথবু হয়ে গেছিলাম, সারা পশ্চিমবঙ্গের মানুষ জবুথবু হয়ে গেছিল, কিন্তু আবার দেখো এখন এতটাই ঠান্ডা কমে গেছে, মানে কি বলবো, সেই আর ঠান্ডাটাও নেই, মনে হচ্ছে ফাল্গুনের একটা টান পড়ে গেছে। সত্যি প্রকৃতির সাথে আমরা কখনোই কিন্তু পারবো না। সকালে ওদের জন্য চা, কালকে 2টো পাটিসাপটা পিঠে ছিল সেগুলো, আর 1 গ্লাস বিটের জুস। পরে কিন্তু অবশ্য অন্বেষাকেও 1 গ্লাস বিটের জুস করে দিয়েছিলাম। আর এখন বাবুর জন্য একটা স্মুদি বানিয়ে নিচ্ছি। কতদিন ধরে এই স্মুদিটা খেতো না, তার কারণ ঘরে কলা ছিল না। আর এই ঠান্ডায় না এই যে কাঁঠালি কলাগুলো হয় এগুলো আসছিল না এই বাড়ির উপরে, সেই চাপা কলাগুলো আসছিল, কিন্তু বাবু একদম চাপা কলা খেতে পছন্দ, মানে এমনি শুধু শুধু খাবে, তাছাড়া স্মুদির সাথেও চাপা কলা খায় না ও। মানে কার মুখে শুনেছে, মানে ওর মামার কাছে শুনেছে পুজোর কলা দিয়ে খেতে হয়, ব্যাস ও পুজোর কলা দিয়ে খাবে, অন্য কলা দিয়ে নাকি কোনো উপকার নেই। যাই হোক, এই জন্য স্মুদিটা ওর কিছুদিন বন্ধ ছিল। তো কালকে আবার কলাওয়ালা কাকু কলা দিয়ে গেছিলো, কালকে না সেদিন তোমরা ভিডিওতে দেখেছিলে কলাওয়ালা কাকু যে কলা দিয়ে গেছিলো। তো এখন থেকে আবার রোজ ওকে স্মুদিটা বানিয়ে দিচ্ছি, দুধ, পিনাট বাটার, ছাতু আর কলা দিয়ে কিন্তু এই স্মুদিটা। আর স্মুদিটা কিন্তু খুব এনার্জেটিক। সকালে বাচ্চাদের চা বা অন্যান্য ম্যাগি, পাস্তা, চাউমিন দেওয়ার থেকে এরকম একটা হেলথ ড্রিঙ্ক যদি দেওয়া যায় বাচ্চাদের, সেটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো, মানে সব দিক থেকেই ভালো। এমনিতেও ছাতু খাওয়া ভালো, দুধ খাওয়া ভালো। তা আমরা যদি একটু চেষ্টা করি বাচ্চাদের ওই সকালবেলা উল্টো পাল্টা পাস্তা বা ম্যাগি, চাউমিন এগুলোর থেকে সরিয়ে ওদের যদি এরকম একটা হেলথ ড্রিঙ্ক দিতে পারি, সেটা ওদের শরীরের পক্ষেও ভালো। আর আমাদের মাদের মনের থেকে কিন্তু আমরা স্যাটিসফ্যাকশন পাবো যে না, আমার বাচ্চাটা আজকে ভালো কিছু খেয়েছে। তবে হ্যাঁ, চাউমিন, ম্যাগি এগুলো তো বাচ্চারা খেতে চাইবেই, তো সেগুলো না হয় সপ্তাহে 1 দিন দিলাম। এই জন্য কিন্তু আমি বাড়িতে মানে কোনো রকম ফাস্টফুড যেটুকু করার বাড়িতে করে, আর বাইরের খাবার কিন্তু খুবই কম আসে। ওই ধরো 9 মাস 6 মাসে কিন্তু বাইরের খাবার একটা দিন আসে, তবে বাচ্চারা জানি খেতে চায়, আর আমাদেরও মন টানে খেতে। তবে কি করব বলো, ওটা যেহেতু শরীরের পক্ষে খুবই খারাপ, যতটা মেনে চলা যায়। এখন তো সব দিকে মানে চারিদিকে সার, মাছ খাও, মাংস খাও, সবজি খাও, প্রত্যেকটা খাবারই সারের তৈরি। তো কি করা যাবে, তার মধ্যেও যতটা আর কি বেছে গুছে চলা যায় ওই আর কি। সবাইকে সবাইকার মতো টিফিন করে দিয়ে দিয়েছি। তারপর দেখো আমি ওদিকে কটা সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে এসেছিলাম, আর এদিকে এসে এখন ওই দুয়ারে তো আগেই জল দিয়েছি, তুলসী তলায় জল দিয়ে বাসি কাপড়টাকেও ধুয়ে মেলে দিলাম। কবে যে আবার ছাদে সিঁড়িঘরটা করবো, তারপর আবার ছাদে জামা কাপড় মেলতে পারবো, মানে এর আগেও কতদিন কষ্ট করলাম, করে যা হোক ছাদটা করলাম। তারপরে আবার দেখো এখন দোতলায় ঘর হয়েছে, টাকার জন্য সিঁড়িঘরটা করা হলো না আর কি। যাই হোক, আবার সময় সুযোগ বুঝে ভালো অবস্থা বুঝে কিন্তু আবারও
করা যাবে। আর এদিকে আমি এসে দেখলাম ভাতটা কত দূর হলো, আর দুপুরে যে রান্না করব সেই চালটাও কিন্তু আমি ভিজিয়ে রেখে দিলাম। চালটা ভিজিয়ে রাখলে ভাতটাও যত তাড়াতাড়ি হয়, গ্যাসের খরচটাও অনেকটা কমে যায়, সেই সঙ্গে কিন্তু ভাতটাও না অনেক ঝুরঝুরে আর একদম সলা সলা হয়। যাই হোক, ওদের সকালকার ভাত টাত রান্না করে ধুয়ে দিলাম। একটু সেদ্ধ ভাতই করেছি, আলু সেদ্ধ, ভাত করেছি, ডাল সেদ্ধ। আর এদিকে দেখো আমার জন্য ওই মটরশুঁটি, তারপরে গাজর, এগুলো কুচোনোই তো আমার ফ্রিজে রেখেই দিয়েছিলাম, ওখান থেকে বার করে একটু চাট মশলা দিয়ে আর কয়েকটা মুড়ি নিয়ে আমি এখন খেয়ে নেব। খেতে খেতে এখন আমার অনেক কাজ আছে, সেই কাজগুলো সারবো। আমার অনেক কাজ মানে কিন্তু শুধু সংসারের কাজ করবো নয়, সংসারের কাজ বাদেও কিন্তু আমি অনেক কাজ করি। আগে যেহেতু মেশিনটা চালাতাম, আর এখন মেশিনটা আমার বন্ধ, এখানে কিন্তু সুতো ঘোরানোর মেশিনটা চালাতে হয়, তার সঙ্গে কিন্তু আমাকে ওই তোমার দাদাভাইয়ের সঙ্গে পান বসাতে হয়, মানে রূপোর যে কাজগুলো হয়, গলার চেন, সেগুলো করতে হয়, সুতো ঘোরাতে হয়, মানে অনেক দায়িত্ব যেন একার কাঁধে নিয়ে বসে আছি, ওরকমই আর কি একটা। তবে যাই হোক, সংসার করতে গেলে এভাবে যদি মিলেমিশে সংসারের কাজগুলো না করা হয়, তাহলে কিন্তু সংসারের উন্নতি করা কখনোই সম্ভব নয়। বর্তমানে যা পরিস্থিতি পড়ে গেছে আর কি, দুজনে কাজ না করলে কিন্তু সংসারে কখনোই উন্নতি করা সম্ভব নয়। আর দেখো, অনেক সকাল সকাল উঠি বলেই কিন্তু সংসারের কাজগুলো টাইম মতো মানে কন্ট্রোল করেও আবার এরকম কিছু পয়সার কাজ করতে পারি। আর যদি সকাল সকাল ঘুম থেকে না উঠতাম, তাহলে কিন্তু ঘরের কাজ ম্যানেজ করে আবার এই যে বাইরের যে এক্সট্রা কাজগুলো, এগুলো কিন্তু আমি কখনোই করতে পারতাম না। আসলে আমরা মানুষরা হচ্ছে অভ্যাসের দাস। আমরা শরীরকে যেমনভাবে চালিত করব, ঠিক তেমনভাবেই কিন্তু চলবে। আর আমরা নিজেরা যেভাবে অভ্যস্ত হয়ে যাব, সেভাবেই কিন্তু আমাদের কাজকর্মগুলোও অভ্যাসে পরিণত হয়ে যাবে। তারপরে অনেকক্ষণ কাজকর্ম করে বিছানা টিছানা তুলে এখন দেখো বাজে হচ্ছে বেলা 12টা। একটার মধ্যে আবার অন্বেষা পড়ে চলে আসবে, তো আমাকে তাড়াহুড়া করে রান্নাটা কিন্তু করতে হবে, অবশ্যই কমপ্লিট করতে হবে। আর শীতের দিন তো একটু গরম গরম খেতে ভালো লাগে, যদিও এরকম বারবার রান্না করাটা অনেকটাই ঝামেলা, সময় সাপেক্ষ, কিন্তু এরকম একটু গরম গরম খেতে না ভালোই লাগে। ওই মাঝে মাঝে করি আর কি, যখন দেখি আর সময়ের সাথে পেরে উঠছি না, তখন আবার ওই একবারেই করে ফেলি, ওরকমই আর কি চলতে হয় আমাকে, কিছু করার নেই। আমাদের বাড়িতে যেমন কাজ তেমনভাবেই চলতে হয়। মানে কি বলবো, আগে তো আমার এরকমও দিন আছে, কখনো কখনো আমি সেদ্ধ ভাত রান্না করে খেয়ে ওই সারা দিন কাজ করেছি। পুজোর সিজনে বলো, ষষ্ঠীর সিজনে বলো, তখন আমাদের কাজের প্রচণ্ড চাপ থাকে, প্রেশার থাকে অনেক। ওই মাঝে মাঝে কী করতাম, ওই সেদ্ধ ভাত রান্না করে সারা দিন সেদ্ধ ভাত খেতাম, রাত্রেবেলা গিয়ে হয়তো একটু ভালো মন্দ ডিম, সয়াবিন বা মাংস এগুলো এনে রান্না করে খেয়ে নিতাম। ওই কথায় আছে না, যখন যেরকম আমাদের ঠিক তখন তেমনভাবেই চলাটা উচিত। আর যদি আমরা এরকম পরিস্থিতির সাথে মানিয়ে চলতে পারি, তাহলেই কিন্তু আমরা জীবনে সাকসেস পাবো বা সুখী হতে পারবো, তাছাড়া কিন্তু পারবো না। আর সংসারে সাকসেস বা সুখী হতে গেলে কিন্তু অন্য কারোর মতো করে চলবে না, কারণ প্রত্যেকটা সংসারের কাজ হয়তো একই রকম, রান্নাবান্না, বাসন ধোয়া, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা একরকম, কিন্তু প্রত্যেকের কাজের ধরনটা কিন্তু আলাদা। যার যার সংসারের নিয়মে কিন্তু শেষে বাধা পড়ে আছে। আর যার যার সংসারে যেমনভাবে কাজ করলে সংসারটা ভালো মতো চলবে, শেষে কিন্তু ঠিক তেমনভাবেই কাজটা করবে। মানে সংসারে সুখ সমৃদ্ধি, পজিটিভিটি, এগুলো কিন্তু মানে বজায় রাখার উপায় কিন্তু আমাদের নিজেদের সংসারেই আছে। আর এই উপায়গুলো যদি আমরা ফলো করে থাকি, তাহলে কিন্তু আমাদের সংসারের উন্নতি হবে। যার যেমন, আসলে দেখো, আজকে যদি কেউ মাঠে কাজ করে, কৃষক যাদের বাড়ি কৃষি কাজ হয়, তারা দেখবে একদম ভোর অন্ধকার থাকতে ভাত রান্না করে। কারণ কি, তারা ওই ভোরবেলা 7টার মধ্যে ভাতটা খেয়ে মাঠে বেরোবে। বা কারোর ধরো অনেক দূরে লেবারের কাজ করছে, তাদেরও কিন্তু সেই ভোর 4টেতে উঠে রান্না করতে হয়। যারা অফিস যাবে, তাদের অফিস টাইমের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয়। যার যেমন পরিস্থিতি তেমনভাবেই কিন্তু চলতে হয়। উপায় মানে আমাদের উপায় কিন্তু আমরাই বার করে নিই। আর এরকমভাবে চললেই সংসারে সুখও হবে, প্রত্যেকটা মানুষ কিন্তু সুখীও থাকবে। যাই হোক, গল্প তো অনেক করলাম, জানি না, ছোটো মুখে অনেক বড় কথা বলে ফেলি মাঝে মাঝে ভিডিওর মাধ্যমে হয়তো। এবার তোমাদের যদি কোথাও কোনো খারাপ লাগে, অবশ্যই কমেন্টস করে জানিও। আর কি বলবো, আজকে আমাদের রান্নার মধ্যে একদম সিম্পল মেনু ছিল। বেগুন ছিল একটা, বেগুনটাকে ভাজা করেছি। আর যেহেতু মূলো খাওয়া আজকে শেষ, অল্প একটু মূলো কোরানো ছিল, সেটা দিয়ে কয়েকটা বড়া করেছি। আর এনেছিল তোমার রুই মাছ। আর মাছটা এত ভালো, মানে মনেই হচ্ছিল না এটা রুই মাছ, মনে হচ্ছিল যে কাতলা মাছ। রান্না করেছিলাম পেঁয়াজ, সামান্য রসুন, আদা, টমেটো, পোস্ত, জিরে, ধনে,
দিয়ে একটা পেস্ট করে সেটা দিয়ে আর কি একটা কালিয়া মতো মাখা মাখা করব। আর প্রতিদিন না ঝোল খেতে একদম ভালো লাগে না। আর অন্বেষা তো একদম মানে রুই মাছ পাতেই পারে না, রুই মাছ একদম পছন্দ করে না, একদমই অপছন্দ রুই মাছ। তবে আজকের মাছটা নাকি এত ভালো হয়েছে, সব থেকে বড় পিসটা ও খেয়েছিল কিন্তু। আর যেই মেয়েটা নাকি রুই মাছ একদমই পাতে পারে না। যাই হোক, মাছের তরকারিটা রান্না বসিয়ে দিয়ে ঝোলটা ততক্ষণে ফুটতে থাকুক। আর এদিকে দেখো যে থালা বাসনগুলো আছিল সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে মেজে নিয়েছি। এখন ধুয়ে এই যে গামলাটার মধ্যে উপর করে রাখছি। এই গামলাটার মধ্যে উপর করে রেখে দিই, জলটা ঝরে গেলে কিন্তু আমি জায়গার বাসন জায়গায় রেখে দিই। আর নইলে জল শুদ্ধ রাখলে বলো তো কী হয়, সারাটা রান্নাঘর না পুরো একদম জলে ভেসে যায়। এই কারণে এই গামলাটার মধ্যে এরকমভাবে উপর করে রেখে দিই। আর পরে কিন্তু আমি ওই মানে জলটা ঝরে গেলে আমি পরে জায়গার বাসন জায়গায় রেখে দিই। ঘরটা যে কবে কমপ্লিট হবে, কবে যে আমি ঘর দুয়ারগুলো গুছাবো, শুধু সেই অপেক্ষাতেই আছি। মনটা আর মানছে না। সংসারের কাজগুলো যদি সংসারের মতো করে না করা যায় না, ভালো লাগে না। আর শরীরটাও যেন কেমন অলক্ষী অলক্ষী হয়ে যাচ্ছে। ঘর মুছতে পারছি না, পুজো দিতে পারছি না, সংসারের কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারছি না, তাই না? ভালোও লাগছে না। তোমরাই বলো, সংসারটা পরিপূর্ণ থাকলে তবেই না ভালো লাগে। টাইম মতো কাজ করব, টাইম মতো পুজো দেবো, টাইম মতো ঘর মুছবো, জামা কাপড় কাচবো, একটা কাজের অন্যরকমই একটা ছন্দ থাকে। তবুও চেষ্টা করি হাতের সামনে যতটুকু কাজ আছে ততটুকুই মানে সুন্দর করে পরিষ্কার করে করার চেষ্টা করি। কারণ বলো থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কিন্তু মানুষের সংসারের আসল পরিচয়। বেসিনটাকেও ভালো করে ধুয়ে নিলাম। এখন তো ধরো বাসন কোসন মাজার জন্য ঠান্ডা পড়ার পর থেকে না আর বাইরেও যাই না, এই বেসিনে বাসন টাসনগুলো মেজে রাখি। কি করবো বলো, ঠান্ডার মধ্যে ওই বাইরে গিয়ে একদম আর কলপারে গিয়ে কাজ করতে ভালো লাগে না। তবুও মাঝে মাঝে ওই কড়াইটা যখন দেখি না, কড়াইটা অনেকটা লাল লাল টাইপের হয়ে যাচ্ছে, কারণ কড়াই থাকবে সাদা। এমনিতেই কড়াইটা আমার তলার দিকে ওই কতদিন কাঠে মাঠে রান্না করে করে কড়াইটা আর কি নিচটা যতটা পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি, কিন্তু অনেকটা অংশই মানে কালো হয়ে গেছে, ভালোও লাগে না। তো ভেতরটা একদম সাদা ধবধবা রাখার চেষ্টা করি। এদিকে মোটামুটি রান্নাঘরের এপাশ ওপাশ আনাচে কানাচে যা কাজকর্ম ছিল সমস্তটা কমপ্লিট করে ঝোলটাও ফুটে গেছে। আর একটুখানি ভাজা মশলা আর সেই সঙ্গে এই যে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ব্যাস। একদম সত্যি কথা বলতে নেই, নিজে রান্না করে নিজে বলছি না, পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়েছে। একটু টক দই থাকলে হয়তো একটু ভালো হতো। আর যদি ফোড়নে একটু গোটা গরম মশলা দিতে পারতাম তাহলে গন্ধটা হয়তো আরেকটু ভালো হতো। তবে মানে যতটুকু হয়েছে অসাম, দারুণ হয়েছিল খেতে। মানে বাচ্চারা, আমার ছেলে এমনিতেই মাছ হলে ওর কিচ্ছু চাই না, যদি এরকম মাখা মাখা মশলাদার মাছ করে দেওয়া যায় তাহলে তো আরোই ভালো। ওর তো মুখে কোনো কথাই নেই। তবে আজকে আমি সবথেকে বড় আনন্দ পেয়েছি এই যে অন্বেষার ভাতটা বাড়ছি। অন্বেষা যে মাছ দিয়ে ভাত খেয়েছে এটাতেই আমি খুব মানে বেজায় খুশি হয়েছি। সংসারে রান্না বান্না কাজকর্ম এগুলো কাদের জন্য বলো? সংসারের স্বামী সন্তানদের জন্যই তো। ওরা যদি খেয়ে তৃপ্তি পায়, ওরা যদি ভালোবাসে, ওদের যদি ভালো লাগে, তাহলে এর মতো সংসারের শান্তি কিন্তু আর কোথাও নেই। গ্যাসটাকেও ভালো করে সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে মেজে নিয়েছি। এখন দেখো একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। আর শুকনো কাপড় দিয়ে না মুছলে মাঝে মাঝে দেখি কি সাবানের দাগ লেগে থাকে। এই কারণে ভালো করে ভিজা কাপড় দিয়ে মুছে আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। আর এখন বেসিনটাকেও ভালো করে ধুয়ে নেব। আসলে চারিদিকে সিমেন্ট বালি ধুলোর কাজ হচ্ছে, বেসিন টেসিন আর কালো বেসিন নোংরাগুলো যেন আটকে একদম ফুটে থাকে। তো প্রত্যেক দিন এরমভাবে একটু মেজে দিই। আর সব থেকে বড়ো কথা, মেজে দিই ঠিক আছে, কিন্তু ধুলোগুলো গিয়ে যে বেসিনটা একদম খারাপ অবস্থায় হয়ে থাকে এটা দেখলেই খারাপ লাগে। হয়তো অনেকেই ভাবতে পারবে যে বেসিনটা কি পরিষ্কার করি না। না গো বন্ধুরা, বেসিনটা কিন্তু আমি রোজই পরিষ্কার করি। দেখো সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে কিন্তু দুপুর 1টার মধ্যে কত কাজ আমি করে ফেললাম। আর পুরোটাই কিন্তু একদম পজিটিভ মাইন্ড নিয়ে করলাম। মানে শরীরে কোনো অলসতা বা এসব কিন্তু কিছুই আমার লাগেনি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, সকাল সকাল সমস্ত কাজকর্ম করেছি, তারপরে সুতো ঘুরিয়েছি, তোমার দাদাভাইয়ের সঙ্গে রূপোর কাজও সামান্য করেছি, আবার কিন্তু কম বেশি দুবার রান্নাও করেছি। আর এদিকে যতটুকু যা কাজকর্ম আমার হাতের নাগালে ছিল সমস্তটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। চলো বন্ধুরা, তবে আজ যাই, আর দেখা হবে আবারও কালকে। আর আমাদের পাড়ায় জানো তো প্রচণ্ড পরিমাণে চোরের উৎপাত হয়েছে। ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটু ভিডিও শেয়ার করব, কিন্তু সন্ধ্যাবেলায় জানো তো আমাদের পাশের বাড়িতে আরেকটা বাড়িতে চোর ঢুকেছিল। খুব বাজে অবস্থা, মানে আমরা ভীষণ ভয়ে ভয়ে রয়েছি। এত ভয় লাগছে, চোরটা ঢুকে জানো তো ঘরের দরজার কোণার মধ্যে লুকিয়েছিল।
প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে জানো তো, মানে চারিদিকে তালা দিয়ে আটকে ছিটকানি মেরে ঘরে বসে থাকতে হচ্ছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো এখন তবে টাটা, সবার সঙ্গে আবারও দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।